এমন সময় কোথা থেকে একটা মেয়ে এসে আমার পথ আটকায়। মুখতে দেখা যাচ্ছে না নেকাবের কারণে, লুজ একটা বোরকা পরলো, মনে হচ্ছে পদ্মাশীল একটা মেয়ে। আমি বললাম আমার পথটা ছাড়েন। মেয়েটা বললো কে আমি মেয়েটার গলা সুর শুনে অবাক হয়ে গেলাম। আরে এটা তো আনিকের গলার আওয়াজ, তার মানে আনিকে আমার কথা মতো চলছে। যাক আমি হার মানলাম না, শেষ পর্যন্ত আনিকেই হার মানলো। মনে মনে ভাবতেছি ইয়েস আমি জিতে গেলাম, এখন আনিকার সাথে একটু মজা করা যাক। আমি বললাম সরি কে আপনি, চিনতে পারলাম না তো। আনিকা বললো আমি আনিকা। আমি বললাম ও ডক্টর আপনি কেমন আছেন ডক্টর, কি মনে করে? আনিকা বললো কুত্তার বাচ্চা তুই জানিস না। আমি বললাম কি জানবো, সরি আনিকা তুমি দেরি করে ফেলছো, আমার একটা গার্লফ্রেন্ড আছে। আনিকা রেগে গিয়ে আমার শার্টের কলার চেপে ধরলো। আনিকা বললো কোনটা তোর গার্লফ্রেন্ড দেখা, তাকে তুই এখানে আন। আমি বুঝতে পারলাম আনিকা অনেক রেগে গেছে। আমি দূরের একটা মেয়েকে দেখিয়ে দিয়ে বললাম ওই দেখো আমার মিষ্টি সুইট গার্লফ্রেন্ড, দেখতে কতটা সুইট না বলো। আনিকা বললো তোর গার্লফ্রেন্ড দেখো তার বয়ফ্রেন্ডকে আমি কি করি। এই বলে আনিকা নেকআপটা নিচে নামিয়ে সোজাসুজি আমাকে লিপ কিস করে দেয়। এই বলে 30 সেকেন্ড পর্যন্ত ছিল। কলেজের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, যেন কলেজের সবাই 30 সেকেন্ড একটা মুভি দেখলো, টিকিট ছাড়াই 30 সেকেন্ড একটা শর্ট ফিল্ম দেখে ফেললো। আমি বললাম এটা কি করলা তুমি? আনিকা বললো সারা জীবনের জন্য আমি তোকে আমার করে নিলাম। আমি বললাম আমি তো সারা জীবন তোমারই ছিলাম। আনিকা বললো আমি জানি। আমি বললাম তাহলে গত এক সপ্তাহে এগুলো কি ছিল? আনিকা বললো তোমাকে পরীক্ষা করছিলাম আর তুমি সেই পরীক্ষায় পাশ করছো। আমি বললাম তাহলে তোমার এতদিন এগুলো সাজানো নাটক ছিল? আনিকা বললো আমি বললাম তুমি কেন এরকম করলা? আনিকা বললো তোমার পরীক্ষা করছিলাম। আমি বললাম তোমরা পরীক্ষাও করো আরো বটে। আনিকা বললো অনেকদিন ধরে তোমাকে জড়িয়ে ধরিনি, এখন একটু আমাকে জড়িয়ে ধরবা। আমি বললাম কাঁদতাছো কেন? আনিকা বললো এটা কান্না না, এটা সুখের কান্না। আমি বললাম কেঁদো না। আনিকা বললো সারা জীবন কি তুমি আমাকে এইভাবে বুকের ভিতর আগলিয়ে রাখবে? আমি বললাম সারা জীবনে তোমাকে এইভাবে বুকের ভিতর আগলিয়ে রাখবো। আনিকা আস্তে আস্তে আমাকে ছেড়ে দেয়। আনিকা আমার হাত ধরে বললো চলো তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাবো। আমি বললাম না আজকে না অন্যদিন। আনিকা আমার হাতটা জোর করে চেপে ধরে বললো এখনই তুমি আমার সাথে যাবে। আমি বললাম ওকে ওকে ব্যথা লাগতেছে তো। আনিকা বললো লাগুক তোমাকে আরো ব্যথা দিব। তারপরে দুজনে হাত ধরে কলেজ থেকে বের হয়ে আসলাম। দুজনে একসাথে একটা রিক্সাতে উঠলাম। রিক্সাটা গিয়ে আনিকার বাড়ির সামনে দাঁড়ালো। আমরা দুজনে রিক্সা থেকে নামলাম। রিক্সার মধ্যে আমরা যতক্ষণ ছিলাম আনিকা আমার হাতটা জোর করে চেপে ধরলো। ডাইনিটা এত জোর আমার হাত চেপে ধরলো যেন আমার হাতটা এখনো ব্যথা করতেছে। যেভাবে ধরছিল মনে হয় আমি অন্য কোনো মেয়ের সাথে পলাই যাইতেছি। আনিকা আমাকে বাড়ির ভিতরে নিয়ে আসলো, নিয়ে আমাকে ড্রয়িং রুমে বসালো। আনিকা বললো তুমি একটু বসো। আমি বললাম না না তুমি এখানে আমাকে একা ছেড়ে যাইও না। আনিকা বললো আলফি এটা আমাদেরই বাসা, এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমি বললাম তবু তুমি আমার সাথে থাকো। আনিকা বললো ওকে ওকে ভিতর ডিম কোথাকার। আনিকা অনেক জোর করে শারমিনকে ডাক দেয়। শারমিন আমাকে নিচে এসে দেখে বললো, শারমিন বললো আলফি ভাই আপনি, আমার বিশ্বাসই হচ্ছে না আপনি যে আমাদের বাসায় আসছেন। আনিকা বললো বিশ্বাসও হবে না, তুই একটু তোর ভাইয়ের সাথে থাক, তার বেলে ভয় পাচ্ছে। আমি একটু গিয়ে ড্রাইভারটা চেঞ্জ করে আসতেছি। শারমিন বললো আলফি ভাই আপনি না একটা ভিতু। আমি বললাম তাহলে ফাইম হলো ভিতর ডিম। শারমিন বললো ফাইমকে বলতেছেন কেন, সে তো অনেক সাহসী। আমি বললাম সাহসী না সাতার মাথা পুরো আস্তে একটা ভিতু। শারমিন বললো ভালো হচ্ছে না কিন্তু ভাইয়া, ভিতু বলতেছে আমি আপনাকে, আপনি ফাইমকে ভিতর ডিম বলতেছেন কেন? আমি বললাম শারমিন তাহলে তুমিও ভিতু। শারমিন বললো না না। আমি বললাম তাহলে কে ভিতু? আনিকার আম্মু এসে বললো কে ভিতু? আমি বললাম আন্টি ফাইম ভিতু। শারমিন বললো না না আম্মু আমি ভিতু। আনিকার আম্মু বললো ফাইমটা আবার কে? শারমিন বললো কেউ না আম্মু। আমি বললাম আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি দাঁড়িয়ে এই কথাগুলো বললাম। শারমিনের আম্মু বললো ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ আন্টি ভালো। আনিকার আম্মু বললো যা তো শারমিন আনিকাকে বল আলফির জন্য খাবার নিয়ে আসতে। শারমিন চলে গেল আনিকাকে বলতে। আনিকার আম্মু বললো বাবা শোনো তোমাকে কিছু কথা বলি, আনিকাকে তুমি কন্ট্রোলে রাখতে পারবা? আমার এই মেয়েটা কিন্তু অনেক জেদি, তোমাকে পেয়ে বাবা আমরা অনেক খুশি। আনিকাকে অনেক ছেলেই দেখতে আসছে, কাউকে সেই পছন্দ করেনি, অবশেষে তোমাকে সে পছন্দ করলো, তোমাকে পেয়ে আমার আনিকা অনেক খুশি। আমি বললাম থ্যাঙ্কস আন্টি। আনিকার আম্মু বললো এখন বলো তোমার বাবা মাকে কবে নিয়ে আসবে আমাদের বাসায়? আমি বললাম আন্টি আনিকার সাথে এই ব্যাপারে কথা বলিনি। আনিকার আম্মু বললো তোমার আঙ্কেল একটু বাইরে গেছে, তোমার বাবা কি করে? আমি বললাম আমাদের ছোট্ট একটা জুতার দোকান চালায়। আনিকার আম্মু বললো তুমি কি করো? আমি বললাম আন্টি আমি পড়ালেখা করি। আনিকার আম্মু বললো তুমি কি আনিকাকে এখনই বিয়ে করতে চাচ্ছ? আমি বললাম আন্টি সেটা আনিকার উপর নির্ভর, এখন সে যখনই বিয়ে করতে বলে, সে যদি এখনই করতে চায় তবে এখনই করব, এতে আমার কোনো সমস্যা নেই। আর যদি বলে 2 বছর পরে তাও সমস্যা নেই। আনিকার আম্মু বললো আলফি তোমার কথাবার্তা এবং তোমাকে ভালো লাগছে আমাদের কাছে। আমি বললাম থ্যাঙ্কস আন্টি। আনিকা খাবার রেডি করে আনে। আনিকা নতুন কাপড় পরলো, সেই যে কাপড় পরুক না কেন তাকে সব কাপড়েই সুন্দর দেখায়। আনিকা আমার সামনে খাবারগুলো দিল। আনিকার আম্মু বললো তাহলে তোরা দুজন সিদ্ধান্ত নে কি করবি। আনিকা বললো ওকে তুমি যাও। আমি বললাম আনিকা তুমি তো দারুণ সুন্দরী এবং তোমাকে এই কাপড়ে যা মানাচ্ছে না। আনিকা বললো সত্যি এই কাপড় আমাকে সুন্দর দেখায়? আমি বললাম তুমি যে ড্রেসই পরো না কেন তোমাকে সবকিছুতেই সুন্দর লাগে। আনিকা বললো কোনো থ্যাঙ্কস বলতে পারবো না, শুধু বলবো আমি তোমাকে ভালোবাসি।
আমি বললাম জানি জানি। আনিকা বললো এখন বলো মার সাথে তোমার কি নিয়ে কথা হয়েছে? আমি বললাম আন্টি বলছে তোমাকে ভুলে যেতে। আনিকা বললো কিসব উল্টা পাল্টা কথা বলতেছো? এই বলে আনিকা রাগান্বিত কণ্ঠে মা করে ডাক দিল। আলফির সাথে সাথে আনিকাকে জড়িয়ে ধরে মুখ চেপে ধরলো আর বললো চুপ করো, আমি তো দুষ্টামি করছি। আনিকা একটা আঙ্গুল দিয়ে আমার চোখ বেড়ে গুতা দিল। আমি ও বলে সরে গেলাম। আনিকা বললো এটা তোমার শাস্তি। আমি চোখের মধ্যে হাত দিয়ে বললাম এটা কি শাস্তি? আনিকা বললো এটা বাসা, নাহলে তোমার ঠোঁট দুটো কামড়িয়ে ছিঁড়ে ফেলতাম। আমরা দুজন সাথে সাথে মুস্কি হাসি দিলাম। এরপরে বললো আম্মু কি বললো ওইটা বলো। আমি বললাম আন্টি বলছে কখন বিয়ে করতেছি। আনিকা বললো তো তুমি কি বলছো? আমি বললাম সেটা তোমার উপর নির্ভর করতেছে। দেখো আমার কোনো এখন স্থায়ী উপার্জনের পথ নেই, আর যদি সেটা হয় তাহলে আমার 2 থেকে 3 বছর সময় লাগবে, আর এরপরও সবকিছু তোমার উপর। আনিকা কিছু বলতেছে না, মনে হচ্ছে ভাবনায় ডুবে গেছে। কিছুক্ষণ পরেই ভেবে বললো, আনিকা বললো শুনো তুমি আমাকে এই 2 মাসের ভিতরেই বিয়ে করবা। কিভাবে তুমি করবা আমি জানি না, কিন্তু তোমাকে করতেই হবে। বাড়ি থেকে যদি রাজি না হয় তাহলে পালিয়ে করব। আমি বললাম সত্যি বলছো? আনিকা বললো তোমার কোনো কাজ করতে হবে না আলফি, তুমি শুধু সারা জীবন আমার পাশেই থাকবা। আমি বললাম ওকে, তো কবে বাবা মাকে নিয়ে আসবো? আনিকা বললো আগামী সপ্তাহে নিয়ে আসো। আমি বললাম ওকে দেখা যাক, তাহলে আমি উঠি। আনিকা বললো আমার রুমটাই দেখে যাও। আমি বললাম না আরেকদিন দেখবো। আনিকা বললো না না এখনই চলো। আনিকা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তার রুমে। আমি আনিকার রুম দেখে অবাক হয়ে যাই। আনিকার রুম কি সুন্দর সাজানো, যেন এখানে কোনো রানী থাকে। আর এমনি তো আনিকা আমার রানী, কিন্তু না শারমিন এসে আমার সবকিছু ফাঁস করে দিল। শারমিন বললো আলফি ভাই অবাক হয়ে না, আপনি আসবেন বলে রুমটা পরিষ্কার করছে। আনিকা আপু যেভাবে তাকে আপনি দেখলে বমি করে দিবেন। ওয়াক থু বলে শারমিন দৌড় দিল। আমি আনিকার দিকে তাকালাম, আনিকা আমার দিকে তাকালো। আনিকা বলল সারাদিনে কাজে ব্যস্ত থাকি তো তাই এত পরিষ্কার করে রাখতে পারি না। আমি বললাম তুমি যে আমার জন্য এত কষ্ট করে রুম ঠিক করছে এতে আমি খুশি। আনিকা বললো থ্যাঙ্কস। আমি বললাম ওকে তো আমি যাই। আমি আনিকার মার সাথে দেখা করে বাসায় চলে আসলাম। এসেই বাড়িতে কল দিলাম। আমি বললাম আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আম্মু বললো ভালো, তুই কেমন আছোস? আমি বললাম ভালো, আগামী শুক্রবারে তোমরা ঢাকাতে আসবা। আম্মু বললো তুই ওই মেয়েকে বিয়ে করবি? আমি বললাম আম্মু বললো আচ্ছা আমরা আসবো। আমি বললাম ওকে, তো তোমরা শুক্রবারে দুপুরে আসবা। আমি ফোনটা কেটে দিলাম। এইভাবে একটা সপ্তাহ চলে যায়। এক সপ্তাহে আমার 3 বছরের ইনকাম হাতে আসলো। দেখি মাত্র 2.5 লক্ষ টাকা। একেবারে হাত হালকা, একেবারে হতাশ হয়ে গেলাম। সব আমি আমার ফ্যামিলিতে দিলাম। যাই হোক ফ্যামিলি মানি আমি, তাদের সুখ মানে আমার সুখ। এখন নিজের জন্য কিছু নেই, হাই রে কপাল। ফ্যামিলিকে না দিয়ে সব টাকা যদি জমিয়ে রাখতাম তাহলে 10 থেকে 15 লাখ টাকার মতো হতো। কেননা আমি আমার ফ্যামিলির জন্য খাটতাছি গাদার মতো। যাই হোক তারা আমার বাবা মা। সেদিন শুক্রবারে দুপুরে তারা আসলো। দেখি আমার বাবা মা, ছোট বোন যারা এখনো বিয়ে হয় নাই, আর আমার চাচা চাচি আসলো। আমি তাদেরকে আনিকের বাড়িতে নিয়ে গেলাম। এতক্ষণ থেকে মা আর বাবা তাদের পছন্দের মেয়ের সাথে বিয়ে করার জন্য বলতাছিল, কিন্তু কে শুনে কার কথা। আনিকার বাবা মা এসে তাদের ভিতরে নিয়ে যায়। আমি আমার ছোট বোন সুবর্ণাকে নিয়ে আনিকার রুমে যাই। গিয়ে দেখে আনিকার শারমিন বসে আছে। আমি সুবর্ণাকে শারমিনা আনিকের সাথে পরিচয় করাই দিই। শারমিনা সুবর্ণা সেম বয়সের। আমি বললাম শারমিন তুমি সুবর্ণাকে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। শারমিন বললো ওকে আলফি ভাইয়া চলো সুবর্ণা তোমাকে বাইরে গিয়ে দেখাই। আমি বললাম আনিকা তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শোনো। আনিকা বললো বলো, আমার কেন জানি না ভয় করতেছে। আমি বললাম দেখো আমি আমার আব্বু আমার পছন্দের মেয়েকে বিয়ে করতেছি না, তাই তারা তোমার অনেক দোষ খুঁজবে, বিশেষ করে তোমার বয়স নিয়ে। কিন্তু তুমি হতাশ হইও না, সবসময় আমি তোমার পাশে আছি। আমি আনিকার হাত ধরে বললাম, আমি বললাম এই 2 হাত কখনো ছিন্ন হবে না মৃত্যুর আগ পর্যন্ত। আনিকা বললো আমি জানি, কিন্তু আমার অনেক ভয় করতেছে যদি তোমার মা বাবা আমাকে পছন্দ না করে। আমি বললাম পছন্দ করবে। আমি এটা মিথ্যা বলছি, কারণ আনিকাকে কেউ পছন্দ করবে না, তার বয়স বেশি। মিথ্যা কথাটা বলে আনিকাকে সাহস দিলাম। আনিকা বললো তাই যেন হয়, তুমি আমার পাশে থাকবা। আমি বললাম ওকে তুমি রেডি হয়ে আসো, আমি যাই। আমি আমার ডিসিশন নিয়ে রাখছি। আমি নিচে এসে সোফার মধ্যে আব্বুর সাথে বসলাম। একটু পরে আনিকা সেজে গুজে আসলো। আনিকা এসে সবাইকে শরবত দিল, আমাকেও দিল। আমি আম্মুর দিকে তাকাতে দেখলাম আম্মু আনিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আম্মু বললো মাশাআল্লাহ মেয়ে তো অনেক সুন্দর, নাম কি তোমার? মা। আনিকা বললো আন্টি আমার নাম আনিকা। বাবা বললো কি করো তুমি? মা। আনিকা বললো আঙ্কেল আমি ডাক্তারি করি। বাবা বললো ভালো তো। মা তোমার বয়স কত? আমি মনে মনে বললাম এই খাইছে। আনিকার বাবা বললো সামনে নভেম্বরে 26 পড়বে। আমার আব্বু আম্মুর এই কথা শুনে মুখ কালো হয়ে গেল, তাদের মুখে ঘৃণা ছড়িয়ে গেল। আমার দিকে রাগি লুকে তাকালো আম্মু আব্বু দুজনেই। আম্মু বললো কিন্তু আলফির বয়স তো 22। আনিকার বাবা বললো এখন এরকমই হয়ে থাকে। আব্বু বললো না এত ছোট বয়সের ছেলের সাথে কি করে এত বড় মেয়ের বিয়ে দিই। আনিকার আম্মু বললো কিন্তু আলফির তো মেয়ের পছন্দ। আব্বু বললো তো কি হয়েছে, এই বিয়ে হতে পারে না। আলফির আম্মু চলো। আম্মু বললো আলফির সাথে আমার কথা আছে, আলফি দেখে যা। আমি আম্মুর সাথে একটু দূরে আসি। দূরে আসার পর আম্মু বললো তুই কি পাগল হয়ে গেছো? আমি বললাম পাগল হবো কেন, আমার তো তাকেই পছন্দ হয়েছে। আম্মু বললো এরকম বয়সে কেউ মেয়ে পছন্দ করে?
আমি বললাম কেউ না করলো আমি করছি, এখন তোমরা বিয়ের তারিখ ঠিক করো। আম্মু বললো আমি তোর বাবার উপর কোনো কথা বলতে পারবো না, দেখ তোর বাবা কি বলে, তোর জন্য আমরা একটা সুন্দর মেয়ে পছন্দ করছি আর তুই কিনা একটা বুড়া মেয়েকে পছন্দ করছস, ছি। আমি বললাম আমি করছি, এখন বাবাকে বলো বিয়ের দিন তারিখ ঠিক করতে। আম্মু বললো দেখ তোর বাবা কি কয়, আমি এই ব্যাপারে কিছু জানি না। এসেই দেখে আব্বু উঠে চলে গেছে। আমি দেখে আনিকে কান্না করতে আছে হাউমাউ করে। আমি আর আম্মু বাইরে গিয়ে দেখে আব্বু রেগে আছে। আমি আর কিছু বললাম না। সুবর্ণা তখনই বের হয়ে আসলো শারমিনের কাছ থেকে। বুঝলাম তাদের দুজনে বন্ধুত্ব হয়ে গেছে। সুবর্ণা বাবার মুখ দেখে আর কিছু বলে নাই, চুপচাপ গিয়ে এক জায়গায় বসে কোনো কথা না বলে তারা চলে যায়। আমিও বাসায় চলে আসি, কি করবো বুঝতে পারতাছি না, কোনো মতে রাতটা কাটালাম। সকালে আম্মুর কাছে কল দিলাম। আমি বললাম আম্মু বাবা কিছু বলছে? আম্মু বলে তোর সাথে কখনো এই মেয়েকে বিয়ে দিবে না, সমাজের লোক কি বলবে। আমি বললাম আম্মু আমি এখনো বাচ্চা না, সমাজের লোক কি বলবে না বলবে ওটা দিয়ে আমরা কি করব, বাবা কি তোমার পাশে আছে? আম্মু বলল আছে। আমি বললাম লাউড স্পিকারে দাও। আম্মু বললো দিচ্ছি বল। আমি বললাম বাবার যদি মন চায় ছেলে বউকে ঘরে তুলতে, এখনই ফোন করে বিয়ের দিন তারিখ ঠিক করো, আর যদি তা না করে বিয়ে করে আসলে যেন বাড়িতে কিছু না বলে। আমি আরো আধা ঘন্টা পরে ফোন দিলাম। আমি বললাম আম্মু বাবা কিছু বলছে? আম্মু বললো না, তুই যদি এই মেয়েকে বাড়িতে বিয়ে করে নিয়ে আসে তাহলে তোকে তেজ্য পুত্র করবে। আমি বললাম ওকে তো দেখা যাবে। এই বলে আমি ফোনটা কেড়ে দিই। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিলাম আগামী সপ্তাহে আমি বিয়ে করব। ভাবলাম আনিকাকে বাড়িতে নিয়ে গেলে কাউকে দেখাতে পারবো না, মা বাবাও দেখতে পারবে না, পাড়া প্রতিবেশীও না, আর এমনি তো আনিকাকে ওই বাড়িতে নিয়ে গেলে কান্না করবে। তাই আমি ঠিক করছি যেখানে তাকে ওখানে উপরে তালা বাসা ভাড়া নিব, যে টাকাগুলো হাতে আছে ওগুলো দিয়ে ফার্নিচার কিনবো, কোনো আয়োজন না করে বিয়ে করে ফেলবো, এটাই আমার পরিকল্পনা। আমি চলে গেলাম আনিকার বাড়িতে। আমি আনিকার রুমেতে গেলাম, গিয়ে দেখি বেচারি কানতে কানতে শেষ। আমি আসার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। আনিকা বললো তুমি আসছো, আমি ভাবছিলাম তুমি চলে গেছো। আমি বললাম তোমাকে ছাড়া আমি চলে যেতে পারি? আনিকা বললো এখন তুমি কি করবা? আমি বললাম আমার মাথায় একটা পরিকল্পনা আছে। আনিকাকে আমার পরিকল্পনার কথা বললাম। আনিকার মুখ উজ্জ্বল হয়ে যায়। আমি বললাম চলো বাসা দেখবে। আনিকা রেডি হয়ে আমার সাথে বাসায় আসে। এসে পুরো বাসাটা ঘুরে দেখলো। আনিকার বাসাটা পছন্দ হয়েছে। এখন আমি আস্তে আস্তে ফার্নিচার উঠাতে থাকি। মোটামুটি একটা সংসারে যা লাগে তা উঠালাম। এইভাবে একটা সপ্তাহ চলে যায়। দিনটি ছিল শুক্রবার। আনিকা রেডি হয়ে আমার সাথে বাসায় আসে। এসেই পুরো বাসাটা ঘুরে দেখে। আমি রুমটা আগে থেকে সাজিয়ে রাখি। আমি আর ফাইম দুপুরে পরে তাদের বাড়িতে যাই। গিয়ে ভালোভাবে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়। আনিকের বাবা মা দুজনের কৃতজ্ঞতা মাথা নুয়ে পড়ে আমার প্রতি। তারা বললো জীবনে আমার মতো ছেলে দেখে নাই। আমি বিয়েটা করলাম ফাইমকে সাক্ষী রেখে। আনিকাকে শাড়ি অবস্থা আরো অপূর্ব লাগে। আমি ভাবতেছি আজকে রাত্রে তার এই রূপের ভিতরে হারিয়ে যাব। আমি বিয়ের পুরোপুরি কাজ সেরে আনিকাকে নিয়ে বাসায় আসি। ফাইম সুন্দর করে আমার 2-3টা ফ্রেন্ডকে নিয়ে আমার রুমটা সাজিয়ে দেয়। ফাইম জান আমার শরীরের উপর দিয়ে আজকে অনেক জ্বর গেছে। এমনি তো আমাকে রোগ ছাড়ে না, মাথা ব্যথা পেট ব্যথা, আবার অ্যাক্সিডেন্টও করছিলাম। আমি ফ্রেশ হয়ে গোসল করে বাসো করে দিয়ে গেলাম। গিয়ে দেখে আনিকা বাসো করে বসে আছে। আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম। ফাইন আমাকে জোর করে ধাক্কা দিয়ে দরজাটা আটকিয়ে দেয়। আমি ঢুকেই দরজাটা লাগিয়ে দিলাম। আনিকা ঘুমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে ঘুমটাটা উঠালাম। আমি আনিকার পাশে বসেই বললাম, আমি বললাম এই ডক্টর আনিকা আমার মাথাটা একটু টিপে দাও। আনিকা বললো মাথা ব্যথা করতেছে? আমি বললাম আনিকা বললো আলফি তোমার কি কখনো গলা ব্যথা করে না? আমি বললাম কি তুমি আমাকে মারার দান্দা করতেছো? আনিকা বললো না না তুমি মরার আগে তো আমি মরে যাবো। আমি বললাম এসব ফালতু কথা বাদ দাও, মাথাটা টিপে দাও। আনিকা আমার মাথা টিপে দিচ্ছে। আমি আনিকার কোলে মাথাটা রাখলাম। আনিকা আমার মাথাটা টিপে দিচ্ছে। আমার থেকে এক অন্যরকম শান্তি লাগতেছে। আমি বললাম আজ পর্যন্ত ফ্যামিলি কোনো কথাই অমান্য করি নাই, তারপরও তারা আমার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিল না। তাই আমি নিজেই জোর করে বিয়েটা করে নিলাম। কি আর করা, ফ্যামিলি থেকে কিছুদিনের জন্য আলাদা থাকতে হবে। এমনিতে অল্প কিছুদিন পরে তারা মেনে যাবে। আনিকা যে মিশুক আব্বু আম্মু পছন্দ না করে থাকতে পারবে না। হাইরে কপাল, আনিকার মতো একটা মেয়েকে বউ করে পেয়ে আজকে আমি সার্থক। আনিকা আমার মাথাটা টিপে দিচ্ছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এইভাবে না সারাদিন মাথা টিপে দিলে ঘুম চলে আসবে। কোন সময় না ঘুমিয়ে পড়লাম। সকালবেলা একেবারে ফুরফুরে মেজাজ নিয়ে ঘুম থেকে উঠলাম। আনিকা রুমটা ঝাড়ু দিচ্ছে। আনিকা মুখের দিকে তাকিয়ে দেখলাম আনিকার মুখে অতৃপ্তি হাসি। আমি আনিকাকে পিছন থেকে জড়িয়ে ধরে গায়ে কিস করে বললাম। আনিকা বললো ছাড়ো, ঝাড়ু দিতেছি। আমি বললাম বাসা না আসতে সংসার কাজ ধরে ফেলছো? আনিকা বললাম এই বলে আমি আনিকাকে জোরে টেনে ধরলাম। তারপরে গলা থেকে গেল ঠোঁটে। এইভাবে চলতে থাকলো। পরে আনিকা আমাকে খাটে ফেলে দেয়। এসব কথা শোনা ভালো না, তোমাদের বয়স হয়েছে? আবার মুসকি মুসকি হাসে। আচ্ছা যাই হোক, পরেরটা বুঝে নিও। এইভাবে চলতেছিল আমাদের সংসারটা। আমাদের মাঝে মাঝে ঝগড়া হতো, খুনসুটি হতো। এইভাবে আমাদের সংসারটা অনেক সুন্দর মতো কাটতেছে। আমাদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয় নাই। 1 মাসের ভিতরে ফ্ল্যাটটা পুরো ফার্নিচারে বই ফেলি। আনিকা ডাক্তারি করে সংসার চালাইতো, আমিও প্রাইভেট কোচিং করে টাকা পাঠাইতাম। যাই হোক, তারা তো আমার বাবা মা। ঠিক আরো 2 বছর পর আমার চাকরি হয়। তখন আনিকা প্রেগনেন্ট। আমাদের একটা ফুটফুটে মেয়ে হয়। তখন বাড়ি থেকে সবাই দেখতে আসে এবং আনিকাকে ক্ষমাও করে দেয়। আমি দেখতেছি বাবা মার সাথে আনিকার অনেক মিল। বাবা মা তাদের নাতনিকে দেখে অনেক খুশি। কিন্তু ফাইমার শারমিনের বিয়েটা হয় না কোনো একটা ভুলের কারণে। ভুলটা কি অজানাই রয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে, গল্পটা এখানেই শেষ। আমি দোয়া করি আনিকার মতো একটা সুইট মিষ্টি আমিও যেন পাই। আসলে গল্পের মধ্যে যে মাথা ব্যথার কথা বলা হয়েছে, সেই মাথা ব্যথাটা আমারও উঠে। তাই সবাই আমার জন্য দোয়া করো, আর তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন এরকম একটা বউ পাও। আর যদি তোমরা মেয়ে হয়ে থাকো
থাকো, তোমারও যেন এরকম একটা সুইট একটা হাজবেন্ড বা আলফির মতো। নিজে প্রশংসা একটু বেশি করে ফেললাম। তো বিদায় সবাইকে, পরের গল্পের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ সবাইকে।